নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো ঢাকার মানুষের মাথাপিছু আয়ের খবর। ঢাকায় মানুষের মাথাপিছু আয় $৫,১৬৩ সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই এর অর্থনৈতিক অবস্থান সূচক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সার্বিক মাথাপিছু আয় যেখানে $২,৮২০, সেখানে রাজধানীর আয় প্রায় দ্বিগুণের কাছাকাছি। জনসংখ্যা, বিনিয়োগ, ব্যয়, আমদানি রপ্তানি বিষয়গুলোকে বিবেচনায় রেখে এই প্রতিবেদন তৈরি করা হয়। আমরা এক নজরে একটু দেখে আসব সেই তথ্যচিত্রের যে বিষয়গুলো রয়েছে। ঢাকা জেলার মাথাপিছু আয়ের নেপথ্যে বলা হচ্ছে খাতভিত্তিক অনেকগুলো অবদান রয়েছে। আমরা সেই খাতগুলো একটু দেখে আসতে চাই এবং কি পরিমাণ অবদান সেই খাতগুলো সেটি আমরা এখানে এই গ্রাফটিতে আমরা তুলে ধরেছি। উৎপাদনশীল খাত বলা হচ্ছে সর্বোচ্চ উৎপাদনশীল খাত, সর্বোচ্চ ভূমিকা রাখছে 56%। এরপরেই রয়েছে সেবা খাত 44%, খাদ্যপণ্য খাত তাদের পরিমাণ হচ্ছে 13.4%, বস্ত্র খাতের পরিমাণ আমরা দেখছি এখানে 9.3%। এছাড়া রাবার ও প্লাস্টিক খাত রয়েছে 7.7%। মৌলিক ধাতুর যে খাত সেটিতে আমরা দেখছি পরিমাণ 3.3%। এরপরেই রয়েছে ওষুধ ও রাসায়নিক খাত 2.7% এবং চামড়া খাত 2.7%। ঢাকা চেম্বার অব কমার্স যে খাতভিত্তিক যে বিষয়গুলো তুলে ধরেছে সেই তথ্যচিত্রের বিষয়টি আমরা এখানে কিন্তু দেখিয়ে দিলাম এবং এই খাতভিত্তিক অবদানের ফলে কিন্তু ঢাকা জেলার যে মাথাপিছু আয় সেটি অনেকখানি বেড়ে গিয়েছে। পুঁজিবাজারের খবর জানবো। পুঁজিবাজারের তালিকাভুক্ত 31টি ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথ্য বিশ্লেষণ করে ফলাফলে উঠে এসেছে দেশের সেরা কয়েকটি ব্যাংকের নাম। দেশসেরা ব্যাংকের তালিকায় শীর্ষে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক এবং তৃতীয়তে রয়েছে প্রাইম ব্যাংক। 1000 কোটি টাকার বেশি মুনাফা করে সর্বোচ্চ নম্বর পেয়েছে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক। আমরা সেই তালিকাটি একটু দেখে আসতে চাই। ব্যাংকের যে বলছিলাম যে সেরা ব্যাংক 2024 31টি ব্যাংকের যে তালিকা, সেখান থেকেই একটি গবেষণায় এই নামগুলো উঠে এসেছে। প্রথম অবস্থানে রয়েছে র্যাঙ্কিং 1 নম্বরে ব্র্যাক ব্যাংক, তাদের স্কোর আমরা দেখছি 47.08। এরপরেই দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তাদের স্কোর দেখছি আমরা 44.94 এবং প্রাইম ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে 40.81 স্কোর নিয়ে। ইস্টার্ন ব্যাংক চতুর্থ অবস্থানে 37.66 তাদের স্কোর। পূবালী ব্যাংক রয়েছে পঞ্চম স্থানে 33.13 তাদের স্কোর। ব্যাংকের যে আর্থিক প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী কিন্তু এই তালিকাটি করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখছি ডাচ বাংলা ব্যাংক রয়েছে 6 নম্বরে, তাদের স্কোর 32.71। 7 নম্বরে রয়েছে উত্তরা ব্যাংক, 8 নম্বরে ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংকের স্কোর দেখতে পাচ্ছি আমরা 31.21। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 9 নম্বরে 29.59 তাদের স্কোর এবং 10 নম্বরে আছে ব্যাংক এশিয়া, তাদের স্কোর 28.43। আমরা আরও একটি কার্ড দেখে নেব যে যেসব নির্দেশকের ভিত্তিতে এই সেরা ব্যাংক নির্ধারণ করা হয়েছে সেটি 7টি নির্দেশকের উপর যাচাই বাছাই করা হয়েছে। আমরা কয়েকটি নির্দেশকের এখানে যে নামগুলো রয়েছে কয়েকটি তুলে ধরার চেষ্টা করেছি। সম্পদের বিপরীতে আয়ের পরিমাণ, এটি একটি বিষয়। কর পরবর্তী নিট মুনাফা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য, এই যে বিষয়গুলো বলছি এই নির্দেশকগুলোর উপরেই কিন্তু যাচাই বাছাই করে এই সেরা ব্যাংক নির্ধারণ করা হয়েছে এবং মূলধন পর্যাপ্ততার যে অনুপাত সেটিকেও কিন্তু এখানে যাচাই বাছাই করা হয়েছে এবং শ্রেণীকৃত ঋণ অনুপাত সেটিকেও ধরা হয়েছে। এই নির্দেশক যে 7টি রয়েছে তার মধ্যে অন্যতম একটি। বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে 1.6%। গেল সেপ্টেম্বর পর্যন্ত এ তথ্য হালনাগাদ করে জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ 70টি দেশের উপর জরিপ করে তথ্য প্রকাশ করে সংস্থাটি। সবশেষ উৎপাদনের পরিমাণ বলছে 14,18,00,000 টন। আমরা একটু দেখে আসতে চাই কতটা কমলো, কতটা বৃদ্ধি পেল। দেশ ভিত্তিক যদি স্টিল উৎপাদনের কথা বলি, শুরুতেই চীনের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি, উৎপাদনের পরিমাণ 7,35,00,000 টন। আমরা হ্রাস পেয়েছে দেখছি চীনের যে গেল কয়েক বছরের উৎপাদনের যে পরিমাণ সেখানে আমরা -4.6% কমেছে এবং ভারতের ক্ষেত্রে সেটি আমরা দেখছি 1,36,00,000 উৎপাদনের পরিমাণ এবং তাদের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে 13.2%। যুক্তরাষ্ট্রে 69 লাখ, তাদের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে 6.7
জাপানের ক্ষেত্রে আমরা দেখছি উৎপাদন হ্রাস পেয়েছে 3.7%। রাশিয়াতেও কিন্তু আমরা দেখছি 52 লাখ উৎপাদনের পরিমাণ 52 লাখ টন এবং হ্রাস পেয়েছে আমরা দেখছি -3.8%। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এই দেশ ভিত্তিক যে বিষয়গুলো যে ইস্পাতের যে স্টিলের যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণ এখানে কিন্তু দিয়েছে এবং কোন দেশে কত হ্রাস পেয়েছে সেটিও তারা জানিয়েছে। দর্শক, বউনিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বউনি। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে সহায়তা বাড়াতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা। এই অর্থায়ন অন্তত 10টি উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হতে পারে। আমরা একটু এক নজরে দেখে আসতে চাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন কোন খাতগুলোতে তারা বিনিয়োগ করে থাকে এবং এখন পর্যন্ত কোন কোন খাতে তাদের বিনিয়োগ চলমান রয়েছে। আমরা দেখছি 51টি চলমান প্রকল্প রয়েছে, সেখানে তাদের বিনিয়োগের পরিমাণ 11.8 বিলিয়ন ডলার এবং বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, সেখানে তাদের বিনিয়োগের পরিমাণ আমরা দেখছি 33.951 বিলিয়ন ডলার। এবং অনুদানের কথা যেটি বলা হচ্ছে, অনুদান কিন্তু দিয়ে থাকে বিভিন্ন খাতে, চলমান খাতে যে তারা বিনিয়োগ করে, বিনিয়োগের পাশাপাশি অনুদানও দিয়ে থাকে। সেই অনুদানের পরিমাণ 571.2 মিলিয়ন ডলার। এই ইআরডির যে তথ্যসূত্র, সেখান থেকে আমরা এই এডিবির বিনিয়োগ এবং অনুদানের যে বিষয়গুলো রয়েছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে চলছে লেনদেন। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসইর ওয়েবসাইট একটু দেখে নেব। সবশেষ অবস্থায় কি আছে আমরা দেখছি 1:36 এখন দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে। আমরা শুরুতেই একটু দেখে নিতে চাই, আমরা হয়তোবা একটু রিফ্রেশ দিলে পুরো ডিএসইএক্স ইন্ডেক্সের যে বিষয়গুলো রয়েছে সেটি আমরা একটু রিফ্রেশ দিলে হয়তো বা পাবো। হ্যাঁ, পেয়ে গেছি আমরা 5142 পয়েন্ট আমরা দেখছি এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ, যেটি গত বৃহস্পতিবার অর্থাৎ গত সপ্তাহের শেষ দিনের চেয়ে কিন্তু খানিকটা কম দেখতে পাচ্ছি আমরা। এখানে লাল একটি চিহ্ন দেখতে পাচ্ছেন যেটি আসলে কমতির দিকে, অর্থাৎ লেনদেন কমতির দিকে। ডিএসইএস অর্থাৎ সরিয়া ভিত্তিক যে ইন্ডেক্স, সেখানে সূচক আমরা দেখছি 1087 পয়েন্ট। DS30 ইন্ডেক্সে আমরা দেখছি 1991 পয়েন্ট এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ, যেটি গত বৃহস্পতিবার 1998 ছিল, সেটি কিন্তু 1991 আমরা দেখতে পাচ্ছি। এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন, যেটি গত বৃহস্পতিবার ছিল 1088, সেটি 1087 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে লেনদেন কিন্তু এখনও কমতির দিকে, হয়তো আরও 1 ঘন্টা লেনদেন হবে, সেখানে লেনদেনের পরিমাণ বাড়তে পারে। আমরা আরেকটু দেখে নেব। এখন পর্যন্ত 163টি কোম্পানির লেনদেন হয়েছে। এখানে লেনদেনের পরিমাণ আমরা দেখছি কমেছে 151টির এবং লেনদেন অপরিবর্তিত রয়েছে 81টির। 163টির লেনদেন বেড়েছে, আমরা যদি ভুল না করে থাকি 163টির বেড়েছে, অপরিবর্তিত রয়েছে 81টির। আরও 1 ঘন্টা লেনদেন হবে, পরবর্তীতে হয়তোবা আমরা এর আরও আপডেট জানতে পারবো। এদিকে সপ্তাহ জুড়ে বেশ কিছু কোম্পানির তারিখ ঘোষণা করা হয়েছে পর্ষদ সভার। এক নজরে দেখে নেব সেই পর্ষদ সভার যে সময়গুলো দেয়া হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির নাম লিগাসি ফুটওয়্যার, তারিখ ও সময় 28 অক্টোবর বিকেল 3:30। বাটা শো লিমিটেড, তারা তাদের বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে 29 অক্টোবর বিকেল 4টায়। পূবালী ব্যাংক লিমিটেড 29 অক্টোবর বিকেল 5টায়। পরবর্তীতে দেখে নিতে চাই আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যারা তাদের বার্ষিক পর্ষদ সভা ঘোষণা করেছে। আল আরাফা ইসলামী ব্যাংক 29 অক্টোবর দুপুর 2:30। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, তাদের একই দিন দুপুর 2:45 তারা তারিখ ও সময় নির্ধারণ করেছে। এবং ইউনিলিভার কনজিউমার লিমিটেড 28 অক্টোবর বিকেল 4টায় তাদের বার্ষিক পর্ষদ সভা ঘোষণা করেছে। দর্শক, বউনিতে এই পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বৌনি। 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ শিকার। রাতভর শিকার করা মাছে সরগরম আড়তগুলো। এদিকে বরিশালে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে দাম তুলনামূলক চড়া। এ নিয়ে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী অমিত হাসান। মা ইলিশ সংরক্ষণের 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে এবং সকাল থেকেই আমরা এখানে দেখছি যে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবং মাছের সরবরাহের কথা যদি বলি তাহলে আজকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন হওয়ায় মাছের সরবরাহ তুলনামূলক ভালো দেখা যাচ্ছে। তবে ছোট আকারের যে ইলিশ সেটির সরবরাহ বেশ ভালো। তবে বড় আকারের যে ইলিশ, বিশেষ করে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, 1 কেজি ওজন কিংবা 1200 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলোর সরবরাহ নেই বললেই চলে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ইলিশ মাছের পেটে এখনও ডিম রয়েছে, যার কারণে যে মাছগুলো আসছে সেগুলোর বেশিরভাগের পেটেই আমরা দেখেছি যে ডিম রয়েছে এবং তাতে আসলে পুরোপুরি যে ডিম ছাড়ার কথা সেগুলো ছাড়তে পারেনি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এবং একটু জানিয়ে রাখি যে এই যে 22 দিনের নিষেধাজ্ঞা পরে যে পরিমাণ দাম থাকার কথা কিংবা যে দামে মাছ বিক্রি হওয়ার কথা সে দামে মাছ বিক্রি হচ্ছে না। এখনও মাছের দাম বেশ চড়া রয়েছে। বিশেষ করে বড় যে মাছগুলো রয়েছে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেইটি আজকে পাইকারি বাজারে প্রতি মন বিক্রি হচ্ছে 80,000 টাকা ধরে এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে 90,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ সেটি কিন্তু প্রতি মন 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে। তাতে আসলে খুচরা বাজারে দেখা যাচ্ছে 2000 থেকে প্রায় 2500 টাকা পর্যন্ত মাছের দাম পড়ছে প্রতি কেজিতে এবং খুচরা বাজারেও কিন্তু সেই প্রভাবটা পড়ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ছোট আকারে যে মাছগুলো রয়েছে 4টা 5টাতে 1 কেজি ওজন হয়, সেগুলোর দাম কিন্তু 700-800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং আকার ভেদে আরও বেশি দামেও বিক্রি হচ্ছে। এবং ক্রেতা যেটি বলছেন যে দামে আসলে মাছ থাকার কথা সে দামে নেই, যার কারণে তাদের কিনতে এসে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তারা অনেক আশা নিয়ে এসেছিল আসলে নিষেধাজ্ঞা শেষে মাছের দাম কিছুটা কমবে এবং সরবরাহ বাড়বে, কিন্তু সে আশা আসলে পুরোপুরি সফল হয়নি বলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ইলিশের 22 দিনের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার সুফল এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না, কেননা দাম এখনও আগের মতোই রয়েছে এবং সরবরাহ যদি বলি সরবরাহ তাহলে দেখা যাচ্ছে যে তুলনামূলক কম। সুতরাং আরও কিছুদিন পরে আসলে বোঝা যাবে যে ইলিশ মাছের যে 22 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার প্রভাব কতটুকু আসলে বাজারে পড়েছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই পোর্ট রোডের ঘাটে 4টা ট্রলার এসেছে মাছ বোঝাই করে এবং সবগুলোতে আসলে ছোট আকারের যে ইলিশ সেইটার পরিমাণই বেশি এবং আশপাশের নদ নদী থেকেও কিন্তু ট্রলার ভর্তি করে এখানে মাছ নিয়ে আসা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে পুরো জমজমাট অবস্থায় রয়েছে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হয়েছেন। এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী তৌহিদুল তারেকের কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মাত্রই কিন্তু নিহত সে আবুল কালাম, যিনি মারা গেছেন বেশ কিছুক্ষণ আগে। যে বেয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়ার কারণে ঘটনাস্থলে তিনি মারা যান। তার লাশটি কিন্তু এই মুহূর্তে নেওয়া হয়েছে, গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে লাশটি সরোয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। আমরা একটু এই থানার ওসির সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা আমরা পরবর্তী প্রক্রিয়া হলো আমরা যেহেতু দুর্ঘটনাজনিত হত্যা, আমরা এটাকে পোস্টমর্টমের জন্য সরোয়ার্দী হাসপাতালে পাঠাবো। অবশ্যই মামলা হবে। এটা যেহেতু একটা ঘটনা, এটার বিষয়ে আমরা মামলা নিব। এটা দুর্ঘটনাজনিত যদি কারো অবহেলা থাকে সেটা আমরা দেখবো। ঘটনা হলো 12টা 30 থেকে 35 মিনিটের সময় এই পথচারী আবুল কালাম উনি রাস্তা দিয়ে হাঁটতেছিল। এই সময় আপনার এই যে এটা বেয়ারিং প্যাড বলে, বেয়ারিং প্যাড এটা উপর থেকে পড়ে সেই স্পট ডেথ হয়, ঘটনাস্থলেই মারা যায়। রাইট স্যার, এটা খুলে পড়ে গেছে। রাইট। আচ্ছা, এটা তো অবশ্যই প্রত্যাশিত না, এটা টেকনিক্যাল বিষয়। আসলে এই বিষয়ে আমার এত জ্ঞান নাই যে এটা কেন খুলে পড়লো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সারা মেট্রো রেল চলে না। সুতরাং এটা যদি খুলে পড়ে থাকে, এটা টেকনিক্যাল যারা সাপোর্ট দেয় তারা বলতে পারবে। না, ওনাদের সাথে আমাদের কথা হয়নি। দর্শক, আপনি শুনছিলেন যে এখানে ওসি মোহাম্মদ মোবারক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ঘটনা কি ঘটেছিল এবং
পরবর্তী কি ঘটনা ব্যবস্থা গ্রহণ তারা করতে যাচ্ছেন সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন। আমি বিষয়টা আবার যদি একটু পরিষ্কার করে বলি যে দুর্ঘটনাজনিত যে মৃত্যু, এই মৃত্যুর কারণে কিন্তু একটি মামলা তারা দায়ের করবেন এবং এই লাশটি এখন ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মৃত্যুর কারণ হিসেবে যে বিষয়টি তারা বললেন যে এই আবুল কালাম যিনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং আপনাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই মেট্রো রেলের যে পিলারগুলো থাকে সেই পিলারগুলোর সাথে মেট্রো রেল যেদিক দিয়ে চলে সেই সড়কটির যে স্থাপনা যে জায়গাটিতে সংযুক্ত হয় সেই জায়গাটিতেই কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেয়ারিং প্যাডটি স্থাপন করা থাকে যাতে সেখানে মেট্রো রেল চলাচলের যে সাউন্ড হয় বা যে শব্দটি হয় সেই শব্দটি যাতে না হয় বা প্রতিরোধ করা যায় সেই জন্যই কিন্তু এই বেয়ারিং প্যাডটি এখানে স্থাপন করা হয়। কিন্তু কিভাবে এই বেয়ারিং প্যাডটি আসলে খুলে পড়ে গেছে এই বিষয়ে কিন্তু এখন আমরা কিছু জানতে পারিনি। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি দেখেছেন যে কিভাবে তিনি মারা যান, ঘটনাটা কি? আসলে আমরা এই পথ দিয়েই যাতায়াত করি বা আমরা এখানে বেশিরভাগ সময় আড্ডা দিই, চা খাই। এটা পড়ে যাওয়ার পর আমরা দেখেছি হঠাৎ করে উপর থেকে এটা পড়লো এবং আপনার এই যে উপর থেকে এটা পড়েছে এবং আমরা ভীতস্ত এবং জনমনের একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেহেতু মেট্রো রেলের এই লাইনটা আপনার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে, সেখানে মানুষ আতঙ্কিত এবং বিতস্ত। এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে তারা একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য। কারণ আজকে আমাদের একজন ভাই প্রাণ হারিয়েছে, আরও যদি এই ধরনের ঘটনা ঘটে আরও অনেকের প্রাণহানি হতে পারে। এবং আজকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বিগত যে আওয়ামী লীগ বা ফেসিবাদ সরকার যারা এই মেট্রো রেল আপনার বাস্তবায়নের দায়িত্বে ছিল, তাদের যেই দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা বা যেই লুটপাটের যে একটা দৃশ্য, একটা সামান্যতম দৃশ্য কিন্তু আজকে ফুটে উঠেছে। শুধু এটা নয় যে বড় বড় যে প্রকল্পগুলি হয়েছে বা কাজগুলি হয়েছে সেগুলির মধ্যে যেগুলিতে দুর্নীতি হয়েছে সেগুলির একটা খারাপ প্রভাব কিন্তু আসলে জনগণের উপরেই শেষ পর্যন্ত পড়েছে। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের দুর্ঘটনা আসলে কতটুকু অপ্রত্যাশিত বা প্রত্যাশিত? আপনারা কি মনে করছেন যে এই এত বড় মেট্রো রেল যেটা দিয়ে আসলে মানুষ প্রতিদিনই যাতায়াত করে, এই ধরনের ঘটনা আপনার জনমনে কোনো আতঙ্ক তৈরি করবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা পড়ার পরে অনেক শব্দ হয়েছিল, এর আগেও একটি পড়ছিল ওইখানে, ওইটা গাড়িতে পড়ছিল, তারপরে এখন আবার পড়ছে। এখানে আরেকটা ঘটনা অনেকদিন আগে, কিছুদিন আগে ওইখানে পড়ছিল, ওইটা গাড়ির মধ্যে পড়ছে, কারো ক্ষতি হয় নাই। না, ওই সময় ক্ষতি হয় না, কিন্তু এটা মেট্রো আসার সাথে সাথে এটা উপরেতে পড়ে এখানে পড়ে তারপরে দোকানে গেছিল, দোকানে এখান থেকে পড়ে দোকানে গ্লাস মাস সব ভেঙেছে। আজকে ওইটাই আরেকজন আহত হয়েছে। একটু আমাকে বলবেন যে আপনি কি কিছু দেখেছেন কিনা এবং এই ঘটনাটা আসলে কিভাবে দেখছেন? না, আমি ঘটনাস্থলে যখন আসছি তখন 10 মিনিট আগে ঘটনাটা ঘটছে। তবে আইসা লোকজনের কাছে শুনলাম, উনি আইসা দেখলাম যে অবস্থা, যার একটা লোক নাকি আহত হয়েছে। আমি দেখে তো ওনার পিছনে দেখলাম ব্যাগ, ওনার লগে যে ব্যাগটা ছিল পড়ে পড়েছে, রক্ত দেখে তো মাথা ঘুরে গেছে। এখন যদি বড় একটা গাড়ি যদি থাকতো, গাড়ির উপর যদি পড়তো, তাহলে প্যাসেঞ্জার ড্রাইভার সহকারে মারা গেছে। এটা কিন্তু নিরাপত্তা নাই। আপনি একটু বলবেন যে কি ছিল ঘটনা? এখানে আমি চা খাইতেছি, বইয়া পথচারী এদিকে হাঁটতেছিল, এদিকে হেঁটে যাচ্ছিল আর কি, ব্যাগ কান্দে ব্যাগ ছিল, আমি বসে চা খাচ্ছিলাম। আমি ভাবছি কি বুড়োর মধ্যে বাস্ট হয়েছে। তো পরে দেখি ওই লুকে পড়ে আমি আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। পরে দেখি ওই যে প্লেটটা পড়ছে কালো, ওই প্লেটটা দিয়ে আমার সামনের দিকে আসছে, এখান থেকে পরে আমি 2 হাত দিয়ে সরাইছি। হ্যাঁ, জি। আরেকজন আমার নাম মোহাম্মদ হেলাল। আমি চার দোকানে বসে চা খাচ্ছিলাম। জি জি, ওইখানে পড়ছিল। জি, আবার যদি ঘটনাটা একটু বলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বললাম যে আপনারা শুনছিলেন আরেকজন যিনি আহত হয়েছেন এই ঘটনায়, পথচারীর মাথায় পড়ার পর এই প্লেটটি কিন্তু একজন যিনি বসে চা খাচ্ছিলেন চায়ের দোকানে তার কাছে এসে পড়ে এবং এই ব্যক্তিও আহত হন এবং তিনিই কিন্তু সেই ঘটনাটি তুলে ধরছিলেন।
দর্শক, এই মুহূর্তে কিন্তু মেট্রো রেল চলাচল এদিক দিয়ে বন্ধ আছে। তবে যে বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ, আমরা এইমাত্র জানতে পেরেছি যে বেশ কয়েকদিন আগে ঠিক একই ঘটনা ঘটেছে, কিন্তু সৌভাগ্যক্রমে একটি গাড়ির উপর পড়ার কারণে সেখানে কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আজকের এই দিনে কিন্তু এই একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং একটি প্রাণও কিন্তু চলে গেছে। এবং জনমনে যে বিভ্রান্তি কিংবা আতঙ্ক তৈরি হয়েছে, তারা বলছে যে একটি মেট্রো রেল তৈরি করা হয়েছে, তারা বলছে যে এই ধরনের ঘটনায় প্রমাণিত হয় আসলে যারাই যে এই ধরনের কাজ আসলে কতটুকু দুর্নীতি হয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা প্রশ্ন তুলছে, দুর্নীতি কতটুকু হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী বাইজিদ সাদ। বাইজিদ সাদের একটু জানতে চাবো যে আপনার এখানে সর্বশেষ পরিস্থিতি কি, আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তারেক, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি এখন টিভিকে জানিয়েছেন ফার্মগেটের খেজুর বাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল, অর্থাৎ এই যে মেট্রো রেলের এই জায়গাটি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে এখানে মূলত নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও কিন্তু গত 18 সেপ্টেম্বর এরকম একটি ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আজকে এই ঘটনাটি আসলে মর্মান্তিক হয়ে দাঁড়ালো, কেননা এখানে একজন মৃত্যুবরণ করেছেন। এটি আমাদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, জাপানিজ ঠিকাদারকে এটি ঠিক করতে বলা হয়েছিল, কিন্তু আসলে তারা এই বিষয়টিতে ভ্রুক্ষেপ দেননি বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। মূলত 12:30 নাগাদ এই মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এবং এখান থেকে আবুল কালাম নামে এক পথচারী যাচ্ছিলেন এবং সেই অবস্থায় এটি কিন্তু নিচে এসে পড়ে তারপরে তার মাথায় গিয়ে লাগে এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং এখান দিয়ে আরেকটি ফুটপাতের উপরে যেই ফুড কোর্টগুলো ছিল সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটির কাজ ভাঙা। এখান থেকে এই যে বেয়ারিংটি এটি ওনার মাথায় লাগার পরে, অর্থাৎ আবুল কালামের মাথায় লাগার পরে কিন্তু এখানে ফুড কোর্টের মধ্যে চলে যায় এবং এই ফুড কোর্টের যিনি দায়িত্বে ছিলেন তিনিও কিন্তু আহত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আবুল কালাম অর্থাৎ যিনি মারা গিয়েছেন, তিনি এখানে মৃত্যুবরণ করেছেন, তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার ময়না তদন্ত করা হবে এবং এখানে দায়িত্বরত যিনি পুলিশ কর্মকর্তা ছিলেন কিছুক্ষণ আগেই তিনি আমাদের দর্শক, মেট্রো রেলের বিয়ারিং ঘটনার সবশেষ তথ্য জানাতে সহকর্মী বাইজিদ সাদ এবং তৌহিদুল তারেক যুক্ত ছিলেন। শেষ করছি আজকের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।